আমার নাম তানজিম হোসেন। এখন আমি আপনাদের যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমাদের বাসা কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কোনো একটি গ্রামে। এই ঘটনাটি ঘটে 1998 সালের দিকে। তখন আমি এই দুনিয়ায়ও আসিনি। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা এবং এই ঘটনাটি আমাদের এলাকার সবাই জানে। আমাদের দাদু বাড়িটা একটু চারকোনা শেফের মতো। পুরো বাড়িতে আমরা চার চাচারা মিলে থাকতাম। এই যে ঘটনাটি ঘটে, ঘটনাটি আমার বড় চাচার বড় ছেলের সাথে ঘটে। আমাদের বাড়ির পিছনে ছিল একটা বড় পুকুর এবং পুকুরের ঠিক ওই পাশে ছিল একটা বড় বাঁশের ঝাড়। আমার ওই চাচাতো ভাইয়ের নাম ছিল তাওহিদুল। সবাই তাকে তাওহিদ বলে ডাকতো। আমার চাচাতো ভাই দেখতে অনেক সুন্দর ছিল। যখন তার সাথে ঘটনাটা ঘটে তখন তার বয়স ছিল মাত্র 3 বছর। আমার ভাই ছোটবেলাতেই খুব চঞ্চল ছিল। সে বলতে গেলে এক প্রকার ঘরেই থাকতো না। একটু সুযোগ পেলে মায়ের চোখ আড়াল করে এ জায়গা ও জায়গা গিয়ে খেলা করত। প্রথমে বলে রাখি, আমাদের বাড়ির পেছনে যে পুকুর এবং তার ওই পাশে যে বাঁশঝাড় ছিল, ওই জায়গাটা অনেক বেশি ভয়ানক ছিল। অনেকে অনেক কিছু দেখেছে ওই জায়গায়। একদিন দুপুর থেকেই তাওহিদ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। একসময় খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশঝাড়ে অজ্ঞান অবস্থায়। তাকে খুব দ্রুত ঘরে নিয়ে আসা হয়। একসময় তার জ্ঞান ফেরে এবং সে সবাইকে বলে, আমি তো দুপুরে খেলতে গিয়েছিলাম ওই বাঁশঝোপের ওইখানে। আমি বেশ কিছুক্ষণ ওই জায়গায় ঘোরাঘুরি করছিলাম, কিন্তু তারপরে আমার আর কিছুই মনে নেই। তারপর এক প্রকার সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সমস্যা শুরু হয় সন্ধ্যায়। ধীরে ধীরে তার খিঁচুনি উঠতে থাকে, অদ্ভুত ভঙ্গিতে মোচড়াতে থাকে সে। বাড়ির সব মানুষের সাথে সাথে আশেপাশেরও কিছু বাড়ির মানুষ আসে দেখতে। আমার আব্বু তখন এই দৃশ্য দেখে তাড়াতাড়ি করে মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসে। মসজিদের হুজুর এসে ইয়াসিন সূরা পড়তে থাকে। সূরা শেষ হওয়ার আগেই তাওহিদ ভাই বিছানা থেকে উঠে দৌড় দেয়। কয়েকজন চেষ্টা করেও তাকে থামাতে পারেনি। যারা তাকে ধরে রাখতে চেয়েছিল তারা বলে তার গায়ে নাকি অনেক বেশি শক্তি ছিল। কিন্তু এত ছোট বাচ্চার গায়ে এত শক্তি কোথা থেকে আসবে? পরে বাড়ির সবাই তাকে টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হয়। একটা অবাক করা বিষয় হচ্ছে, তাওহিদ ভাই এত দ্রুত দৌড়ে কোথায় চলে গেল। কারণ এক প্রকার বলতে গেলে তার সাথে সাথেই আমার বড় চাচা এবং আমার আব্বু তাকে খুঁজতে বের হয়। সে এই সময়ের মধ্যে বাড়িটা অতিক্রম করারও কথা না। একটু পর তাকে খুঁজে পাওয়া যায় সেই বাঁশঝাড়ের নিচে অজ্ঞান অবস্থায়। পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এবার সেই হুজুর দোয়া দুরূদ পড়তে থাকে। হঠাৎ করে তার জ্ঞান ফিরে যায় এবং সে আগের মতো মোচড়াতে থাকে। সবার মনে হচ্ছিল সে বিছানা থেকে উপরে উঠে যাচ্ছে, আবার বিছানায় পড়ছে। তাকে অনেক কষ্ট করেও বিছানায় ধরে রাখা যাচ্ছে না। এটা থেকে ওই হুজুর বলে, এটা আমার পক্ষে সারানো সম্ভব নয়, আপনারা অন্য হুজুর নিয়ে আসেন। এগুলো বলেই হুজুর চলে যায়। ওই রাতটা অনেক কষ্ট করে কাটায় তারা। পরদিন সকালে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টররা তার কোনো রোগ খুঁজে পেলেন না। তাও তারা আমার ভাইকে বাড়িতে আনলেন না, কারণ তারা দেখতে চাচ্ছিলেন আজকে রাতে কি হয়। এক প্রকার বলতে গেলে ওই ডক্টরই তাদেরকে হসপিটালে থেকে যেতে বলেছিল, যেন ওই ডক্টর দেখতে পারে যে রাতে কি আসলেই সমস্যা হয় কিনা। সারাদিন বলতে গেলে আমার ভাই খুবই ভালো ছিল। তাকে দেখে মনেই হচ্ছিল না যে তার কোনো সমস্যা আছে। একসময় মাগরিবের আজান দেয়। তারপর থেকেই শুরু হয় আজব কাহিনী। তাওহিদের চোখ দুটো হঠাৎ করে লাল হয়ে আসছিল। একটু পর সে তার মাকে বলতে থাকে, আম্মু চলো আমরা বাড়ি যাব। কিন্তু তার মা বলে, না বাবা, আজকে রাত এখানেই থাকবো। কিন্তু তাওহিদ ভাই অনেক বেশি জোরাজোরি করতে থাকে আর শুধু বলতে থাকে, চলো আম্মু বাড়িতে যাব, আমার এখানে একটুও ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। কিন্তু আমার চাচি তাকে বলে, না বাবা, বাড়িতে যাওয়া যাবে না। হসপিটালে ওই সময় আমার বাবা মা এবং আমার বড় চাচা চাচিও ছিল। এক সময় তারা বলে, না বাবা, আজকে বাড়িতে যাওয়া যাবে না, আজকে রাত আমরা এখানেই থাকবো। এক সময় তাওহিদ ভাই অনেক জোরে জোরে চিল্লাতে থাকে আর বলতে থাকে, বাড়িতে যাব, আমাকে বাড়িতে নিয়ে যাও। আমাদের ফ্যামিলির সবাই খুব ভালোভাবে বুঝতে পারে আজও তাওহিদ ভাইয়ের সাথে ওই সমস্যা হবে, তাই তাকে খুব শক্ত করে বেঁধে রাখা হয়। এ সারাজান পর্যন্ত মোটামুটি সব কিছু অনেকটা স্বাভাবিক ছিল, শুধু সে বারবার বলতেছিল, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। এর মাঝে হঠাৎ সে একা একা ঘুমিয়ে যায়। আমাদের ফ্যামিলির সবাই একটু নিশ্চিত হলো। একসময় ডাক্তার বলল, ওসব স্বাভাবিক কিছু, এত অল্প বয়সটাই হয়তো কালকে রাতে একটু খিঁচুনি উঠেছিল। ডাক্তাররা তখন বলে, আপনারা ওকে বাড়িতে নিয়ে যান। আমার আব্বু এবং চাচারা তারাও তাওহিদ ভাইকে নিয়ে বাড়িতে আসার চিন্তা করে।
কিন্তু আমার বড় চাচি সে বলে না, আজকে রাত এখানেই থাকবো, এখনো পুরো রাত বাকি, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাই তারা ওখানে থেকে যায়। কিন্তু রাত যখন 12টার কাছাকাছি তখনই হঠাৎ করে তাওহিদ ভাই চোখ মেলে তাকায় এবং শুধু বলতে থাকে আমি বাড়িতে যাব। একসময় তার খিঁচুনি উঠতে শুরু করে, ঠিক আগের দিনের মতোই তার পুরো শরীর মোচড়াতে থাকে। তখন আমার আব্বু গিয়ে তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার এসে তার অবস্থা দেখে তাকে অনেক কষ্ট করে একটি ঘুমের ইঞ্জেকশন দেয়, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তার ঘুম তো দূরের কথা, জীবনে সে ঘুমই পড়েনি। পুরো হসপিটালের মানুষ এক হয়ে যায় আমার ভাইকে দেখার জন্য। ছেলের এই অবস্থা দেখে আমার কাকি সহ্য করতে না পেরে কান্না করতে করতে জ্ঞান হারায়। এইভাবে সারা রাত চলতে থাকে। যখন ফজরের আজান দেয় আস্তে আস্তে আমার ভাই পুরো নিস্তেজ হয়ে পড়ে। ডাক্তার আমার বড় চাচাকে জানায়, আপনি তাড়াতাড়ি ওকে নিয়ে একটা ভালো হুজুর দেখান, এটা কোনো রোগ না। আমি আগে প্যারানর্মাল কোনো কিছুই বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। আপনারা তাড়াতাড়ি ওকে কোনো একটা ভালো হুজুরের কাছে নিয়ে যান। কুমিল্লাতে তখন এক নামী পীর সাহেব ছিল। আমার বাবা তখন একাই সেই পীর সাহেবের সাথে দেখা করতে যায়। পীর সাহেব তখন তার কিছু জিন হাজির করে। তারপর তারা জানতে পারে আমাদের বাড়ির পিছনে যে বাসঝোপ ছিল সেই বাসঝোপে আছে 7টা জিন, আর এই 7টা জিন একে অপরের ভাই। এরা কেউ পঙ্গু, আবার কেউ অন্ধ, কারো হাত নেই বা কেউ বধির। এরা সবাই একসাথে থাকে। তাদের থেকে পিছু ছাড়ানো খুব কঠিন, কারণ তারা পঙ্গু হওয়ার কারণে খুব রাগী এবং গোয়ার টাইপের ছিল। পীর সাহেব নিজেও অপারগতা স্বীকার করেন আর বলেন এর সমাধান করতে হলে এক তান্ত্রিকের কাছে যেতে হবে। তারপর পীর সাহেব সেই তান্ত্রিকের সন্ধান দেয়। আমার বড় কাকা তখন সেই তান্ত্রিকের বাসায় যায়। তান্ত্রিক সবকিছু শোনার পর বলে, এভাবে কাজ হবে না, আমার আপনাদের বাসায় যেতে হবে এবং পরবর্তী 3 দিন ভর দুপুরে আপনার ছেলেকে ঝাড়তে হবে। যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে কি হবে সে নিজেও জানে না। তারপর তান্ত্রিক তার 2 সহযোগীকে নিয়ে আসে আমাদের বাড়িতে। পরদিন দুপুর হওয়ার আগেই শুরু হয় আয়োজন। তান্ত্রিক বাড়ির সবাইকে এক বাড়িতে জড়ো করে সেই বাড়ি ধুলো পড়া দিয়ে বন্ধ করে দেয়। বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে আমার মা এবং আমার বাবা, কাকা কাকি সবাই। সেখানে তান্ত্রিক উঠোনের মাঝখানে একটা গোল দাগ দিয়ে তার ভিতর তাওহিদ এবং তার বাবাকে বসান। এরপর তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলো এবং ঝাঁটা টাইপের কিছু একটা দিয়ে তাওহিদকে ঝাড়তে লাগলো। তান্ত্রিকের একজন শাগরেদ ঢোল বাজাচ্ছিল আর একজন শাগরেদ গুনগুন করছিল। তাদের বলা ছিল কোনো মতে যেন তাদের ঢোলের বাজনা বন্ধ না হয়। তান্ত্রিকের মন্ত্রপাঠ শুরু করার পর থেকেই বাড়ির পেছনের বাঁশঝাড়গুলোর বাঁশ মরমর করে ভাঙতে থাকে, বয়ে যেতে থাকে শোষ শব্দ। একসময় শেষ হয় প্রথম দিনের কাজ। এভাবে দ্বিতীয় দিন পার হয় কোনো সমস্যা ছাড়াই। তৃতীয় দিন রাতে ওঝা দেখতে পায় স্বপ্নে 7টা কালো অবয়ব একসাথে বলছে, কালকে ঝাড়া শুরু করিস না, শেষ করতে পারবি না। ওঝা সকালে উঠেই চলে যেতে চায়, কিন্তু আমার কাকির কাকুতি মিনতিতে সে রাজি হয়, কারণ আমার ভাই 2 দিনেই বেশ সুস্থ হয়ে ওঠে। তৃতীয় দিন দুপুরে সেই ওঝা আবারও বাড়িটিকে ভালো করে বন্ধ করে নেয়। তান্ত্রিক সেই গোলদাগের ভিতর তাওহিদ ভাই এবং আমার বড় চাচাকে বসিয়ে দেয়। তান্ত্রিক তারপর সেই 2 জন সহযোগীকে বলে, আজকে যাই হয়ে যাক ঢোল বাজানো আর গুনগুন যেন না থামাস। তারপর তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করে। তারপর আবারও সেই তীব্র বাতাস শুরু হয়। কারা যেন বাঁশঝোপটা উপড়ে ফেলছে এমনভাবে আওয়াজ হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে বেশ কিছু বাঁশ উপড়ে এসে পড়লো আমাদের উঠানে এবং বাঁশগুলো কবিরাজ ও তার সহযোগীদের গোল করে ঘিরে রাখে। কেমন যেন মনে হচ্ছিল কে যেন বাঁশগুলো তাদের চারপাশ দিয়ে পুঁতে রেখেছে। এই দৃশ্য চলার সময় তাদের ভিতর থেকে যে ঢোল বাজাচ্ছিল সে একটু ভয় পেয়ে যায়, যার ফলে তার ঢোল বাজানো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই আমার ভাই তাওহিদ শূন্যের উপর উঠতে থাকে এবং কে যেন তাওহিদকে ধপাস করে একটা আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। তারপর সব চুপচাপ। তাওহিদের নিথর দেহটা পড়ে আছে মাটিতে। বাড়িতে একটা কান্নাকাটির রোল পড়ে যায়। সবাই ভেবেছিল তাওহিদ মারা গেছে, কিন্তু না, তাওহিদ জীবিত ছিল। হঠাৎ করে কবিরাজ বিকটভাবে চিল্লাতে শুরু করে। সবাই কবিরাজের দিকে তাকিয়ে দেখে কবিরাজের একটা হাত তার পিছনের দিকে ঘোরানো। কেমন জানি মনে হচ্ছে কে যেন ওই কবিরাজের হাতটা ধরে উল্টোভাবে মোচড় দিয়েছে। তারপরে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর ওই কবিরাজের সারা জীবনের জন্য তার ওই হাতটা নষ্ট হয়ে যায়। তাওহিদ ভাই অনেকটা আঘাত খায়। ওই আঘাতে তার ব্রেনে একটু সমস্যা হয়েছিল, যার কারণে সে হালকা হালকা পাগল হয়ে যায়। এরপর আর কখনো তাওহিদ ভাইয়ের সাথে বাজে কিছু ঘটেনি,
কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হলো মাত্র 35 বছর বয়সে ব্রেন স্ট্রোক করে তাওহিদ ভাই মারা যায়। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।